নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাবস্ক্রাইব করার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, এই ভিডিওটা শুরু করে দিই। তো এই ভিডিওর কি টপিক হতে চলেছে দেখুন। শুক্রবারের পর আমাদের ইন্ডিয়ান মার্কেট টানা দুদিন ছুটি ছিল। তো এই দুদিন ছুটির মধ্যে কিছু সেক্টর বা কিছু স্টকের জন্য কিছু খবরও চলে এসেছে। তো যেই কারণের জন্য কিছু সেক্টর বা কিছু স্টক সোমবার দিন মার্কেট খুলতেই নজরে আসতে পারে, সেগুলোকে নিয়েই কথা বলবো। তো প্রথমে যে কোম্পানিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নাজারা টেকনোলজিস লিমিটেড। দেখতেই পাচ্ছেন এই স্টকটা গত 5 দিনে প্রায় 17.58% পড়ে। তো ভারত সরকার যে একটা নতুন গেমিং বিল এনেছে, যেখানে বিভিন্ন ধরনের যে অনলাইন গ্যামলিং, যেখানে রিয়েল মানি ব্যবহার করা হয়, সেইগুলোকে ব্যান করে দেবে, এরকমই একটা বিল কিন্তু এসেছে। এবং তারপরেই এই যে নাজারা টেকনোলজি এবং এর সঙ্গে সঙ্গে এই সেগমেন্টে কাজ করা আরো যে কোম্পানিগুলো রয়েছে, যেমন ধরুন ডেল্টা কর্প, তার সঙ্গে সঙ্গে অন মোবাইল গ্লোবাল, এইগুলো খুবই খারাপ পারফর্ম করছে। কারণ এই ধরনের কোম্পানিগুলোর কিছু ইনভেস্টমেন্ট অনলাইন মানি গেমিং সেক্টরে রয়েছে, সেই কারণের জন্যই কিন্তু এইগুলো খুবই খারাপ পারফর্ম করছে। এবং এরই মাঝে যদি দেখেন এই যে নাজারা টেকনোলজি, এর জন্য আরো একটি খারাপ খবর সামনে চলে এসেছে। তো কোম্পানির যে শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেটা খুলে নিয়েছি। আমাদের যে প্রয়াত মিস্টার রাকেশ ঝুনঝুনওয়ালাজি, ওনার যে স্ত্রী রেখা ঝুনঝুনওয়ালাজি, এনার কাছে দেখতেই পাচ্ছিলেন এর আগে প্রায় 7.06% স্টেক ছিল এই নাজারা টেকনোলজিস লিমিটেডের। তো খবর এটাই আসছে যে এই রেখা ঝুনঝুনওয়ালাজি তিনি কিন্তু এই নাজারা টেকনোলজির পুরো স্টেকটাই বিক্রি করে দিয়ে বেরিয়ে গেছেন। তবে এই নাজারা টেকনোলজি, এতে এখনো জিরোদার যে ফাউন্ডার নিখিল কামাতজি এবং এর সঙ্গে সঙ্গে আরো একজন বড় ইনভেস্টর মধুসূদন কেলা, এদের কিন্তু এখনো ইনভেস্টমেন্ট রয়েছে। এই জুন 2025-এই রেখা ঝুনঝুনওয়ালাজি এই নাজারা টেকনোলজি থেকে তার পুরো স্টেক বিক্রি করে দিয়ে কিন্তু বেরিয়ে গেছেন। তো এত বড় একজন ইনভেস্টর যখন একটা শেয়ার থেকে পুরোপুরি ভাবে এক্সিট নিয়ে নিচ্ছেন, এটা কিন্তু যে কোনো স্টকের জন্য একটা নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি করে। তো এই কারণের জন্য এই নাজারা টেকনোলজি এটা তো ফোকাসে থাকবে। এবং এর সঙ্গে সঙ্গে আরো যে কোম্পানিগুলো এই অনলাইন মানি গেমিং সেক্টরে কাজ করছিল, যেমন ডেল্টা কর্প, তার সঙ্গে সঙ্গে অন মোবাইল গ্লোবাল, এগুলো কিন্তু ফোকাসে রাখতে হবে। এরপরে যদি কথা বলি অনিল আম্বানির রিলায়েন্স গ্রুপের কোম্পানিগুলো, এগুলো কিন্তু সোমবার দিন ফোকাসে থাকবে। তো এরই মধ্যে যদি দেখেন এই রিলায়েন্স পাওয়ার এবং তার সঙ্গে সঙ্গে রিলায়েন্স ইনফ্রা, এইগুলোকে নজরে রাখতে পারেন। তো কি খবর সামনে এসেছে তো চলুন সেটাই দেখে নিই। দেখতে পাচ্ছেন আফটার এসবিআই ব্যাংক অফ ইন্ডিয়া ট্যাক্স আরকম অনিল আম্বানি অ্যাজ ফ্রড, মানে এর কিছুদিন আগেই এই এসবিআই এই অনিল আম্বানির যে গ্রুপ রিলায়েন্স কম, সেটাকে কিন্তু একটা ফ্রডের তকমা দিয়েছিল। তো এই ফ্রডের তকমা দিলে কি হয়, যে কোনো কোম্পানির কিন্তু লোন নিতে প্রচুর অসুবিধা হয় এবং সহজে বাজার থেকে লোনও কিন্তু পায় না। তো এর আগে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরা বলেছিল এই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া থেকে এই অনিল আম্বানি লোন নিয়েছিল এবং যে কাজের জন্য লোন নিয়েছিল সেটা কিন্তু সেই কাজে ব্যবহার করেনি, সেটা অন্য কাজে ব্যবহার করেছিল। তো এরপরে এই ব্যাংক অফ ইন্ডিয়া এরাও কিন্তু বলেছে যে অনিল আম্বানির গ্রুপ এই ব্যাংক অফ ইন্ডিয়া থেকে 700 কোটি টাকা লোন নিয়েছিল এই 2016 আগস্টে। তো যেখানে কোম্পানি বলেছিল তারা এই 700 কোটি টাকা দিয়ে এই ক্যাপেক্স করবে বা কোম্পানির কাজেই ব্যবহার করবে, এবং কোম্পানির কিছু পুরনো ধার আছে, দেখতে পাচ্ছেন রিপেমেন্ট অফ এক্সিস্টিং লাইবিলিটিস, কিন্তু কোম্পানি সেই টাকা পুরোপুরি কিন্তু সেই কাজে ব্যবহার করেনি। এইখানে দেখতেই পাচ্ছেন হাফ অফ দ্য স্যাংশনড অ্যামাউন্ট ডিসবার্সড ইন অক্টোবর 2016 ওয়াজ ভেস্টেড ইন ফিক্সড ডিপোজিট, মানে যে 700 কোটি টাকা নিয়েছিল তার মধ্যে হাফ টাকা এই ফিক্সড ডিপোজিটে কিন্তু অনিল আম্বানিজি লাগিয়ে দিয়েছিলেন। তারপরে দেখতে পাচ্ছেন হুইচ ওয়াজ নট পারমিটেড অ্যাজ পার দ্য স্যাংশন লেটার, মানে সেই স্যাংশন লেটারে এটার কিন্তু কোনো পারমিশনই ছিল না, মানে যে ব্যাপারের জন্য টাকা দেওয়া হয়েছিল সেই ব্যাপারে ব্যবহার না করে অন্য কাজে কিন্তু ব্যবহার করেছিলেন। এবং এর পূর্বেও দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া হ্যাড ডান দ্য সেম ইন জুন দিস ইয়ার, মানে এর আগেও স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এরা কিন্তু একই অভিযোগ এনেছিল যে অনিল আম্বানি ব্যাংক থেকে লোন নিয়ে অন্যান্য কাজে ব্যবহার করছে, আর এগুলো কিন্তু আইন বিরুদ্ধ। এবং এই কাজের জন্যই এই যে ব্যাংক অফ ইন্ডিয়া এই আরকমকে ফ্রড তকমা দিয়েছে। তো এর ফলে কি হবে, পরবর্তীকালে এই অনিল আম্বানি ইনি যদি মার্কেট থেকে লোন তুলতে যান বা বিভিন্ন ব্যাংক থেকে লোন তুলতে যান, তো এনার কিন্তু অনেক অসুবিধা হবে এবং লোন পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেকটাই কমে যায়। এরপরে যদি ডিফেন্স সেক্টর নিয়ে কথা বলি, এবং এই ডিফেন্স সেক্টরের মধ্যে বিশেষ করে নেভি যে কোম্পানিগুলো সেইগুলো কিন্তু ফোকাসে থাকতে পারে, এবং এরই মধ্যে একটি কোম্পানি সব থেকে বেশি ফোকাসে থাকবে। তো তিনটেই মেন কোম্পানি রয়েছে যেগুলোকে সবাই নজরে রাখে। এক রয়েছে মাঝগাঁও ডক, তার সঙ্গে সঙ্গে জিআরইসি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোচিন শিপইয়ার্ড রয়েছে। তো কি খবর সামনে এসেছে এইখানে দেখতে পাচ্ছেন সেন্টার ক্লিয়ার্স ডেট ফর রেজ 17,000 crore প্রজেক্ট 75 ইন্ডিয়া সাবমেরিন ডিল
উইথ জার্মানি, মানে জার্মানির সঙ্গে এই ভারত সরকার 70,000 কোটি মূল্যের একটা সাবমেরিন ডিল কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। তো এরপরে ভারতের যে ডিফেন্স মিনিস্ট্রি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে মাঝগাঁও শিপ বিল্ডার্স নাম দেখতে পাচ্ছেন, এখানে মাঝগাঁও শিপ বিল্ডার্স এর নাম কিন্তু উল্লেখ করা আছে। টু বিগিং ফর্মাল নেগোসিয়েশন উইথ জার্মানি হাইসেনপুর মেড ইন সিস্টেম, মানে জার্মানির এই কোম্পানিটার সঙ্গে এই যে সাবমেরিন সেটা তৈরি করার জন্য কিন্তু এবার ভারত সরকার এবং তার সঙ্গে সঙ্গে মাঝগাঁও শিপ বিল্ডার্স এর একটা নেগোসিয়েশন করবে। এবং রিপোর্টের মাধ্যমে এটাই সামনে আসছে যে এই আগস্ট মাসের শেষেই এই যে নেগোসিয়েশন সেটা কিন্তু শুরু হয়ে যাবে। আর এই খবরটার জন্য এই যে মাঝগাঁও লিমিটেড এটা কিন্তু ফোকাসে থাকতে পারে। তো যদি দেখেন ভারতের মধ্যে যে সমস্ত কোম্পানিগুলো সাবমেরিন তৈরি করে তাদের মধ্যে প্রধানত আপনি দুটো নামই খুঁজে পাবেন। ভারতের মধ্যে এই যে সাবমেরিন এগুলো তৈরি করে লার্সেন এন্ড টুব্রো এই কোম্পানিটা, এবং এদের সঙ্গে সঙ্গে মাঝগাঁও শিপ বিল্ডার্স, এই দুটো কোম্পানি ভারতের মধ্যে সাবমেরিন তৈরি করে থাকে। এবং এর আগে মাঝগাঁও শিপ বিল্ডার্স এরা কিন্তু প্রায় 5 থেকে 6খানা এই সাবমেরিন তৈরিও করে ফেলেছে। আর সেখানেই এই লার্সেন টুব্রো এরা কিন্তু এই যে সাবমেরিন সেটাতে সাহায্য করে থাকে। এরা কিন্তু পুরোপুরি ভাবে যে সাবমেরিন সেটা তৈরি করে না। তো এর আগে যখন এই খবর সামনে এসেছিল যে জার্মানির তরফ থেকে একটা 70,000 কোটি মূল্যের সাবমেরিন ডিল আসতে চলেছে, তখন কিন্তু এই এলএনটি এরাও সেই ডিল পাওয়ার জন্য ভিডিও লাগিয়েছিল। তো গভর্নমেন্ট কিন্তু তখন এলএনটি সেই যে বিড সেটাকে ক্যান্সেল করে দিয়েছিল। তো গভর্নমেন্ট এটাই বলেছিল এই আর্মি সাবমেরিন তৈরি করার জন্য যে যে ক্রাইটেরিয়া প্রয়োজন হয় সেগুলোই এলএনটির কাছে নেই। তো এর মানে কি দাঁড়াচ্ছে, যখনই ভারতে কোনো সাবমেরিন ডিলের কথা আসবে বা যখনই শুনবেন ভারত সরকার সাবমেরিনের অর্ডার দিতে চলেছে, তখনই কিন্তু এই মাঝগাঁও শিপ বিল্ডার্স এটা ফোকাসে চলে আসবে। কারণ আরো যে দুটো কোম্পানি রয়েছে যেমন এই কোচিন শিপইয়ার্ড তার সঙ্গে সঙ্গে জিআরএসি এরা কিন্তু সাবমেরিনের সঙ্গে সেভাবে ডাইরেক্টলি যুক্ত নয়। এরপরে যদি ওভারঅল ডিফেন্স সেক্টরের কথা বলি, ওভারঅল ডিফেন্স সেক্টরের জন্য কিন্তু কিছু পজিটিভ নিউজ আসছে। প্রথমত যদি দেখেন মার্কেট খুলতেই হ্যাল এই শেয়ারটা কিন্তু ফোকাসে থাকবে। দেখতে পাচ্ছেন ডিফেন্স মিনিস্ট্রি বিগিনস প্রসেস টু প্রকিউর 76 কপ্টার্স ফর নেভি কোস্টগার্ড, মানে এই ডিফেন্স মিনিস্ট্রি 73খানা এই হেলিকপ্টার অর্ডার দিতে চলেছে এই নেভি এবং কোস্টগার্ড এদের জন্য। তো বিভিন্ন কাজে ব্যবহার করা হবে। দেখতে পাচ্ছেন সার্ভেলেন্স, তার সঙ্গে সঙ্গে ইউটিলিটি টাস্ক, ডিজাস্টার ম্যানেজমেন্ট, তারপরে লো ইন্টেন্সিটি মেরিন টাইম এইগুলোর জন্য ব্যবহার করা হবে। এবং পুরনো যে কিছু হেলিকপ্টার ছিল যেগুলো ছাঁটাই চলে যাবে, মানে অনেক পুরনো হয়ে গেছে, সেই জায়গাতেও কিন্তু এই কিছু হেলিকপ্টার রিপ্লেস হবে। তো এই যে 76খানা হেলিকপ্টারের অর্ডার দেওয়া হবে তার মধ্যেই 51খানা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নেভি এরা পাবে, এবং তার সঙ্গে সঙ্গে 25টা যে রয়েছে এটা পাবে ভারতীয় কোস্টগার্ড। তো দেখতেই পাচ্ছেন দা মড মানে মিনিস্ট্রি অফ ডিফেন্স হ্যাজ ইস্যুড এ রিকোয়েস্ট ফর ইনফরমেশন দা ফার্স্ট স্টেপ ইন দা টেন্ডারিং প্রসেস, মানে টেন্ডারিং প্রসেসের জন্য এই যে মিনিস্টার অফ ডিফেন্স তারা কিন্তু একটা রিকোয়েস্ট অফ ইনফরমেশনও জারি করে দিয়েছে। আর ভারতের মধ্যে কোন কোম্পানি এই ডিফেন্সের হেলিকপ্টার তৈরি করে থাকে, তো ভারতের মধ্যে একটি মাত্রই কোম্পানি এই ডিফেন্সের হেলিকপ্টার তৈরি করে থাকে, এবং তার নামও দেখতে পাচ্ছেন এই হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড বা হ্যাল। মানে খুব শীঘ্রই এই হ্যাল প্রায় 76খানা হেলিকপ্টারের অর্ডার পেতে পারে। তো এই খবরের কারণে হ্যালের শেয়ারটা আগামীকাল নিশ্চয়ই ফোকাসে থাকবে। এবং যদি ওভারঅল ডিফেন্স সেক্টরের কথা বলি, তো ভারত সরকার একটা বড় টার্গেটও ঠিক করেছে। এর আগের দিনেই কভার করেছিলাম, এই 2023-24 সাল করে ভারত সরকার প্রায় 25 থেকে 30,000 কোটির মধ্যে এই ডিফেন্স সামগ্রী এক্সপোর্ট করেছে, এবং 2029-এর মধ্যে এই টার্গেট রেখেছে 50,000 কোটি। এবং এইখানে দেখতে পাচ্ছেন 2047-এর মধ্যে ভারত সরকার এই যে ডিফেন্স এক্সপোর্ট তার টার্গেট রেখেছে 12 লাখ কোটি টাকা। তো বর্তমানে যে এক্সপোর্ট তার তুলনায় কিন্তু এই যে পরিমাণ সেটা অনেকটাই বেশি রয়েছে। তবে দেখুন এটা কিন্তু আগামীকাল হয়ে যাচ্ছে না বা তার পরের দিনও হয়ে যাচ্ছে না। এখানে দেখতেই পাচ্ছেন এই যে টার্গেট এটা কিন্তু ঠিক করা হয়েছে 2047 সাল, মানে লং টার্মে এই যে ডিফেন্স কোম্পানিগুলো এদের যে ভবিষ্যৎ সেটা কিন্তু অত্যন্ত উজ্জ্বল রয়েছে। তবে দেখুন এটা তো শুধুমাত্র একটা এক্সপেকটেশন করা হয়েছে, তবে এর মাঝখানে অনেক বাধা রয়েছে, এবং ভারত সরকার যদি এই টার্গেটটা পূরণ করতে পারে তাহলে কিন্তু ভারতের অনেক ক্ষেত্রে কাজের যে সুযোগ সেটাও খুলে যাবে। তো গভর্নমেন্ট কেন এরকম একটা টার্গেট সামনে রেখেছে দেখতে পাচ্ছেন, বুস্ট টু মেক ইন ইন্ডিয়া, মানে এই প্রজেক্টের ফলে ভারতীয় যে ডিফেন্স কোম্পানিগুলো রয়েছে সেইগুলো বড় বড় অর্ডার পাবে, এবং এই যে ম্যানুফ্যাকচারিং সেটাও বাড়বে। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে ডিফেন্স সামগ্রী রয়েছে সেইগুলো তৈরি করতে করতে এই যে টেকনোলজি সেটাও অনেকটা উন্নত হবে, এবং তার সঙ্গে সঙ্গে এর ফলে অনেক কাজও কিন্তু যোগ হবে। দেখতে পাচ্ছেন জব ক্রিয়েশন, এবং তার সঙ্গে সঙ্গে ভারতের যে ইকোনমি সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তবে এই প্রজেক্ট কমপ্লিট করতে কিছু বাধাও আসবে। এখানে দেখতে পাচ্ছেন গ্লোবাল কম্পিটিশন, তো ইন্ডিয়ার থেকে অনেক বড় বড় দেশও এই ডিফেন্স এক্সপোর্ট করে থাকে, যার মধ্যে বড় বড় নাম দেখতে পাবেন রাশিয়া রয়েছে, আমেরিকা রয়েছে, চায়না রয়েছে। তো তাদের সঙ্গে কম্পিট করতে হবে। এবং তারপরে দেখতে পাচ্ছেন কোয়ালিটি এন্ড রিলায়েবিলিটি, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে চলবে এরকম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু ভারতকে তৈরি করতে হবে। এবং তার সঙ্গে সঙ্গে জিও পলিটিক্যাল কনসিডারেশন, তো এই ডিফেন্স সামগ্রী এক্সপোর্ট করার ক্ষেত্রে অনেক জিও পলিটিক্যাল ব্যাপার কিন্তু কাজ করে থাকে। মানে কিছু কিছু দেশ আছে তারা কিন্তু এরকম বাধ্য থাকে যে কোনো একটা নির্দিষ্ট দেশের থেকেই তাদের এই সামগ্রী কিনতে হবে। তো সেই জন্য কিন্তু ভারতকে খুব সাবধানে নেভিগেটও করতে হবে
এরপরে আগামীকাল ইয়েস ব্যাংক লিমিটেড এই শেয়ারটা ফোকাসে থাকতে পারে। তো কি খবর এসেছে দেখতে পাচ্ছেন, ইয়েস ব্যাংক স্টেক সেল টু সুমিটোমো গেটস আরবিআই অ্যাপ্রুভাল ফর 24.99% অ্যাকুইজিশন। মানেই জাপানের যে ব্যাংকটা সুমিটোমো রয়েছে, এরা ইয়েস ব্যাংকের শেয়ার কেনার বিষয়ে আগ্রহ দেখিয়েছিল। তো আমাদের ইন্ডিয়ান মার্কেটের কোনো ব্যাংকের শেয়ার কিনতে গেলে বাইরের যে কোনো দেশের ব্যাংকে এই আরবিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেতে হয়। তো দেখতে পাচ্ছেন অবশেষে এই সুমিটোমো ব্যাংকটা এই আরবিআই এর তরফ থেকে অ্যাপ্রুভাল পেয়ে গেছে, এবং আরবিআই এই যে অ্যাপ্রুভাল সেটা দিয়েছে 1 বছরের জন্য। মানে যদি ইয়েস ব্যাংকের শেয়ার কিনতে হয় তাহলে সুমিটোমো ব্যাংকে 1 বছরের মধ্যেই এই যে ডিল সেটা কমপ্লিট করে ফেলতে হবে, এবং এই কারণে আরো কিছু স্টক ফোকাসে থাকতে পারে। তো এই যে সুমিটোমো ব্যাংকটা রয়েছে, এরা আগে আগ্রহ দেখিয়েছিল যে ইয়েস ব্যাংকের 20% স্টেক কিনবে, এবং অনেকদিন ধরেই খবরে আসছিল যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কাছে থাকা ইয়েস ব্যাংকের যে শেয়ার সেগুলো বিক্রি করতে পারে। তো সেখানে সুমিটোমো ব্যাংক এরা যে 20% স্টেক কিনবে বলেছিল, তার মধ্যেই স্টেট ব্যাংকের তরফ থেকে তারা 13.19% স্টেক কিনবে বলেছিল, এবং তার সঙ্গে সঙ্গে বাকি যে 6.81% স্টেক এইগুলো আরো 7খানা যে ব্যাংক রয়েছে তাদের থেকে কিনবে বলেছিল। দেখতে পাচ্ছেন এখানে নামও রয়েছে অ্যাক্সিস ব্যাংক, বন্ধন ব্যাংক, ফেডারেল ব্যাংক, এইচডিএফসি ব্যাংক, তারপর আইসিআইসিআই ব্যাংক, আইডিএফসি ফার্স্ট ব্যাংক এবং কোটাক মাহিন্দ্রা ব্যাংক। মানে রানা কাপুর সময় যখন ইয়েস ব্যাংকের শেয়ার ক্র্যাশ করে গিয়েছিল, তখন আরবিআই এর নির্দেশে এই স্টেট ব্যাংকের সঙ্গে সঙ্গে এই যে বাকি ব্যাংকগুলো রয়েছে এরা ইয়েস ব্যাংকের স্টেক কিনে নিয়েছিল। তো তারা এখন ভালো জায়গাতে রয়েছে, ভালো রিটার্নে রয়েছে। তো সেই কারণেই তারা তাদের স্টেক বিক্রি করতে চায়, এবং এত বড় স্টেক বিক্রি করতে গেলে তো কোনো বড় ইনভেস্টরকেই লাগবে বা বড় কোনো ইনভেস্টমেন্ট ব্যাংকেই লাগবে। তো অবশেষে এই জাপানের সুমিটোমো ব্যাংক তারা কিন্তু একটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে। মানে খুব সামনেই এরকম খবর চলে আসবে যে ইয়েস ব্যাংকের শেয়ার জাপানের সুমিটোমো ব্যাংকটা কিনে নিয়েছে। তবে আরবিআই এটাও বলে দিয়েছে এই স্টেক সেলের মাধ্যমে এই যে এসএমবিসি বা জাপানের সুমিটোমো ব্যাংকটা রয়েছে এরা কিন্তু কোনোভাবেই এই ইয়েস ব্যাংকের প্রমোটার হতে পারবে না, এরা শুধুমাত্র একটা ইনভেস্টর হয়েই থেকে যাবে। এরপরে কিছু ছোট ছোট খবর আছে এই অ্যাগমে সোলার হোল্ডিং লিমিটেড। যদি দেখেন কোম্পানিটা সামনেই এই ফান্ড রেজিং এর ব্যাপারে কনসিডারও করতে পারে। কোম্পানির এই 27 আগস্ট 2025 একটা বোর্ড মিটিং রয়েছে। তো এই বোর্ড মিটিং এই অ্যাগমে সোলারের তরফ থেকে এরকম ঘোষণা আসতে পারে যে তারা ফান্ড রেজ করতে চলেছে। তারপরে যদি কথা বলি বাজাজ স্টাইল রিটেল লিমিটেড, তো এই কোম্পানির জন্য কি খবর এসেছে যদি দেখেন, এই বাজাজ স্টাইল রিটেল লিমিটেড এটাই ওয়েস্ট বেঙ্গলের পান্ডুয়াতে তাদের একটা নতুন স্টোর উদ্বোধন করে ফেলেছে। আর এরপরে কিছু সেক্টর অবশ্যই নজরে থাকবে। প্রথমত যদি দেখেন এই অটো সেক্টর। কি কারণে এই সেক্টর গুলো নজরে থাকবে? কারণ গভর্নমেন্ট আগে বলেছিল দীপাবলির সময় এই যে জিএসটি তার যে রেট সেটা কমানো হবে, কিন্তু বর্তমানে দেখতেই পাচ্ছেন এই যে জিএসটি কাউন্সিলের মিটিং এটা হবে সেপ্টেম্বর মাসের 3 তারিখ এবং 4 তারিখে। তো এই সময়ের মধ্যেই কিন্তু ঘোষণা হয়ে যাবে যে কোন সেক্টরের ওপর বা কোন প্রোডাক্টের ওপর কত % জিএসটি বসবে। তো এর আগে কি বলা হয়েছিল যে দীপাবলির সময় এই যে জিএসটি রেট সেটা কমানো হবে। তো তখন অনেকেই কিন্তু ভেবে নিয়েছিলেন যে 2 মাস পরেই হয়তো গাড়ি কিনবেন, কেননা 2 মাস পরে এই যে গাড়িগুলোর দাম মানে যে যে সেক্টরের উপর জিএসটি কমবে সেইগুলোর দাম কমে যাবে। তো সেই কারণের জন্য এই যে অটো সেক্টরের সঙ্গে যুক্ত কোম্পানিগুলো এবং তার সঙ্গে সঙ্গে যে সেক্টরের সঙ্গে জিএসটি রেট জড়িয়ে আছে, মানে যে যে সেক্টরের উপর জিএসটি রেট কমতে পারে সেইগুলো টেনশনে ছিল। তো সেই কোম্পানিগুলো কিন্তু কিছুটা পজিটিভ মোমেন্টাম দেখাতে পারে, যার মধ্যেই 4 হুইলার রয়েছে, তারপরে যদি দেখেন 2 হুইলার রয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে এসি কোম্পানিগুলো ফোকাসে থাকবে। আর এরপরে অনেক সেক্টরের সঙ্গে এই জিএসটির সম্পর্ক রয়েছে, তো সেই নিয়েও অনেক খবর আসছে। তো এরকমও সামনে আসছে এই এগ্রিকেমিক্যাল সেক্টরের ওপর এই যে জিএসটি সেটা 18% থেকে 5% করা হবে, এবং তার সঙ্গে সঙ্গে সোলার সেক্টরেও এই যে জিএসটি রেট সেটা কমানো হবে। তো এইসব খবরের কারণে এই সেক্টরগুলো এবং যে যে স্টকগুলো আলোচনা করলাম এগুলো আগামীকাল ফোকাসে থাকতে পারে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।